হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকাল ওয়েদারটা একটু ভালো থাকলে রোজ সকালে ঘুম থেকে উঠে আমরা এমন সুন্দর একটা সকাল দেখতে পাই। গরমকালের সময় তো দেখিনি, তবে শীতের সময় দেখছি ব্যালকনি দিয়ে পুরো রোদটা ঘরের মধ্যে এসে পড়ে, আর এটা থাকে সেই দুপুর অবধি। আরও বিশেষ করে শীতের এই দিনগুলোতে যখন এক চিলতে রোদ এসে ঘরের মধ্যে পড়ে, তার যে কী আনন্দ। তার আগে চলুন একবার বাইরে থেকে ঘুরে আসি। আর আজকে আমি যে ভ্লগটা করেছিলাম সেটা ছিল যেদিন স্নো পড়েছিল ঠিক তার দুদিন পরে। তখনও বাইরে কিন্তু স্নো গলেনি, আর বাইরেটা এত সুন্দর লাগছিল যা বলে বোঝানো যাবে না। আশেপাশে যত দূর চোখ যাচ্ছে চারিদিকটা দেখুন কি সুন্দর বরফের চাদরে মোড়া রয়েছে। তবে আজকের দিনটা বাইরেটা এত সুন্দর দেখতে হলেও দিনটা ছিল ভীষণ ভয়ঙ্কর। একে তো স্নো পড়েছে, তার উপরে উঠেছে রোদ, মানে আজ প্রচণ্ড ঠান্ডা, তার ওপরে আজ হচ্ছে স্নো ঝড়। তার মধ্যে ওকে পাঠিয়েছি বাইরে গাড়ি পরিষ্কার করার জন্য। দেখেছেন গাড়িতে কি পরিমাণে স্নো পড়ে রয়েছে, আর এই যে দেখুন শুরু হয়ে গেল ঝড়। আজ আমরা বেরোবো একটু কসকোতে, সেই জন্যই আগে ওকে পাঠিয়েছি গাড়ির স্নোগুলোকে পরিষ্কার করার জন্য। কারণ বাইরে এত ঠান্ডা, দুজনে বেরিয়ে একসঙ্গে লাভও নেই, বেচারা একা একা পরিষ্কার করছে। বাইরের পরিস্থিতিটা দেখেছেন, আজ কিন্তু ভীষণ ভয়ঙ্কর। তবুও আজ কিন্তু নতুন করে কোনো স্নো পড়েনি। ওই যে সবার ঘরের ছাদের ওপরে যে স্নোগুলো জমে রয়েছে, ওগুলোই ঝড়ে আজ সারাটা দিন উড়ে বেড়াচ্ছে। আর বাইরে তো বেরোনোই যাচ্ছে না। তবুও আজ আমাদের একটু বাইরে যেতেই হতো, কারণ এর আগের দিনে ভ্লগে আপনাদের বলেছিলাম ঘরে বাজার ঘাট খুব একটা বেশি নেই, আর তাছাড়াও আমাদের বাড়িতে এক বিশেষ অতিথি আসবে, সেই জন্যই আজ আমাদের বেরোতেই হবে। স্নোর মধ্যে যেদিন রোদ ওঠে সেই দিনটা তো বলার মতো না, এত ঠান্ডা লাগে। বাইরে এসে আমি 2 মিনিট মতন দাঁড়িয়েছি, আমার চোখ নাক মুখ সব মনে হচ্ছে লাল হয়ে যাচ্ছে, এত ঠান্ডা বাইরে, বাপরে। এর মধ্যে আমাদের গাড়ি থেকে স্নো পরিষ্কার করাও হয়ে গেছে, তবুও না আমরা একটু ওয়েট করছিলাম ঝড়টা একটু কমুক, তারপরে বের হব। তা কিছুক্ষণ ওয়েট করার পর যা দেখলাম, ঝড় কিছুতেই আজ কমার মতন নয়, একটুখানি কমছে আবার একটু পরে শুরু হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা আর ওয়েট করিনি। তো চলুন এবার বেরিয়ে পড়ি। আমাদের ঘর থেকে কসকোটা একটু দূরে, মানে পাশের শহরে বলা যায়। আরও সেখানে এসে দেখলাম খুব বেশি একটা স্নো নেই, এদিকে স্নোগুলো সব মেল্ট হয়ে গেছে। আরও সেদিনকে আমার মামার সঙ্গে কথা হচ্ছিল, মামা বলল তোদের ওখানে এত স্নো পড়ে, কিন্তু কখনো তো দেখি না রাস্তার উপরে স্নো জমে রয়েছে। তবে এই একই প্রশ্ন আমারও কিন্তু ছিল কয়েক বছর আগে, যখন আমি ইন্ডিয়াতে থেকে ওর সঙ্গে ফোনে কথা বলতাম, আমি ওই একই প্রশ্ন করতাম। তবে পরে জানতে পারলাম এখানে যখন স্নো পড়ে তার আগে থেকেই তো ওয়েদার অ্যালার্ট দিয়ে দেওয়া হয়, আর ঠিক তখন থেকেই এখানে রাস্তাঘাটে বিভিন্ন রকম কেমিক্যাল থেকে শুরু করে ওই মোটা দানার লবণ ছড়িয়ে দেওয়া হয়, যাতে স্নো পড়ার সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যায়। আর তাছাড়াও স্নো পড়া শুরু হওয়ার পর থেকেই চারিদিকে না স্নো ক্লিন করার গাড়ি ঘুরে বেড়ায়, যার জন্য স্নো জমেও থাকতে পারে না। আরও ঘাসের ওপর স্নোগুলো জমে থাকে, কারণ ঘাসের ওপর তো কেমিক্যাল বা লবণ এগুলো দেওয়া যায় না, তাহলে ঘাস নষ্ট হয়ে যাবে। সেই জন্যই স্নোগুলো ঘাসের ওপর এত সুন্দরভাবে জমে থাকে। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে চলুন কসকোতে চলেও এসেছি। এই প্রথমবার কসকোতে আমরা এত বড় গাড়ি নিয়ে ঢুকলাম বাজার করতে। আরও আপনারা যারা আমাদের ভ্লগ দেখেন তারা তো জানেনই, আমরা বাজারটা বরাবর একটু বেশি করে থাকি বেশ কয়েকদিনের জন্য।
তবে এখন যেহেতু গেস্টের জন্য এসছি বাজার করতে, সেই জন্য বাজারটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আরও সেই জন্য আমরা এত বড় গাড়ি নিয়ে এসেছি। আর ওইদিকে দেখুন, ঢোকা মাত্রই দেখলাম কস্কোতে বেশ সুন্দর সুন্দর কিছু জুয়েলারি বিক্রি হচ্ছে। তবে আমি যেহেতু এগুলো খুব একটা পরি না, তাই আর নিলাম না। তবে প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ সুন্দর। ভেতরের দিকে ঢুকতেই কিছু সফট টয় দেখতে পেলাম একপাশে, তাদেরই মধ্যে থেকে এটাকে পেলাম। কি ভয়ঙ্কর দেখতে দেখুন এটা। শীতকালের দিকটাতে কস্কোতে না বেশ সুন্দর সুন্দর জামা আসে, তাদেরই মধ্যে থেকে এটা দেখছিলাম, দেখা মাত্রই পছন্দ হয়ে গেল, তাই এটাকে নিয়ে নিলাম। এরপর সোজা এসেছি এখন মাছ নেওয়ার জন্য। তবে মাছ নিতে এসে দুজনেরই মনটা খারাপ হয়ে গেল। প্রত্যেকবার যখন আমরা মাছ নিতে আসি, বেশিরভাগ দিনই এখানে ফ্রেশ আর টাটকা মাছ পাই। তবে আজকে এসে দেখছি কোনো একটা জিনিস এখানে ফ্রেশ নেই, সবই কয়েকদিন আগের পুরনো। যেহেতু গেস্ট আসবে, তাই আজকে আশা করেছিলাম একটু টাটকা মাছ হলে ভালো হতো। তো যাই হোক, এদিকে দেখছিলাম মাছগুলো আমার একটুও পছন্দ হচ্ছিল না। চিংড়ি মাছগুলো পুরো হলুদ হয়ে রয়েছে মাথাটা। তো যাই হোক, এপাশে এসে আমরা আরও খুঁজছিলাম যে ওরকম টাটকা চিংড়ি আছে নাকি, যেগুলো আমরা বেশিরভাগ দিন নিয়ে যাই। তা এদিক ওদিক আশেপাশে খুঁজে দেখলাম সব মাছই প্রায় পুরনো, নতুন কিছুই আজ নেই। তা কী আর করব, এখান থেকেই এখন দেখি খুঁজে খুঁজে ভালো দেখে কিছু পাওয়া যায় নাকি। আর এদিকে ওকেও দেখছিলাম খুব মনোযোগ সহকারে মাছ খুঁজছে। এরপর আমরা দেখলাম এখানে বেশ কিছু ভালো স্যামন মাছ বিক্রি হচ্ছে। তো ভাবলাম এখান থেকেই মাছ নেওয়া শুরু করি। এখান থেকে আমরা দুটো স্যামন মাছ নিয়েছিলাম, এক একটার মধ্যে এক একটা ওজনের থাকে। একটাই ছিল 1 কিলোর একটু বেশি, আর একটাই ছিল প্রায় 2 কেজি মতন। এই যে এটা ছিল 1 কেজি থেকে একটু বেশি, এটার দাম $28 নিয়েছে। আর একটা যেটা ছিল 2 কেজির কাছাকাছি, ওটার দাম নিয়েছে অলমোস্ট $40, মানে দুটো মিলিয়ে $68, যেটা আমাদের ভারতীয় টাকায় 6,000 টাকা থেকে একটু বেশি। এরপর এসেছিলাম সোজা স্ন্যাপার ফিশ নিতে, এগুলো বেশ টাটকা ছিল, তাই আর দেরি করলাম না। মাছ প্যাকেটে একই রকম দেখতে হলেও এক একটা প্যাকেটের ওজন এক এক রকম। যেগুলো লেজ লম্বা রয়েছে ওটার ওজনটা একটু কম, আর যেগুলো লেজ নেই, মানে ওটা লেজ কেটে ভেতরের দিকে ঢোকানো রয়েছে, সেই জন্য এটার ওজন আবার একটু বেশি, তাই আমি এইটা নিয়ে নিলাম। আর এখানে এই দুটো মাছ প্রায় 1.5 কেজির মতন ছিল, আর এটার দাম নিয়েছে $32, যেটা আমাদের ভারতীয় টাকায় ওই 2,800 টাকা থেকে একটু বেশি। আর এগুলো ছিল তেলাপিয়া মাছের ফিলে। প্রথম দিকে দেখে খুব একটা পছন্দ হচ্ছিল না, পরে দেখলাম নিচ দিকে বেশ ভালো ভালো কয়েকটা রয়েছে, তাই ভাবলাম ওখান থেকেই কিছু নিয়ে নিই। আর এগুলোও সেম, এক এক প্যাকেটে এক একটা ওজনের থাকে। আমি যেটা নিলাম এটার মধ্যে ছিল 2 কেজি, আর এটার দাম ওই $29, যেটা আমাদের ভারতীয় টাকায় 2,600 টাকার কাছাকাছি। আর এদিকে সব শেষে খুঁজতে খুঁজতে একটা ভালো চিংড়ি মাছের প্যাকেট পেলাম। এটা ছিল ওই 1 কেজি 800 গ্রামের একটা প্যাকেট, এটার দাম ছিল $24, মানে যেটা আমাদের ভারতীয় টাকায় 2,000 টাকার থেকে একটু বেশি। তো ব্যাস, এতক্ষণ পর্যন্ত আমি যে কটা মাছ নিলাম তার প্রায় প্রত্যেকটারই ইন্ডিয়ান ওজন হিসাবে কতটুকু হতে পারে, আমেরিকান ডলারে কত দাম, আর সেটাকে আবার ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে আপনাদেরকে বললাম। এবার আশা করি এর থেকেই আপনারা একটা ধারণা নিতে পেরেছেন এখানকার এই মাছগুলোর দাম কেমন হতে পারে। আর কস্কোতে তো এই একই ধরনের মাছ বিক্রি হয়, সেই জন্যই দাম এই একই রকমই থাকে, কখনো সখনো এই ওজন হিসাবে কম বেশি ওঠানামা হয়। এবার বলি, আমার এই বাজার করার ভ্লগগুলি আপনারা অনেকেই ভীষণ পছন্দ করেন। আবার কিছু দাদাভাই আর দিদিভাই আছেন যাদের আমার এই বাজার করার ভ্লগগুলো নিয়ে অনেক প্রশ্ন থাকে, যাদের মধ্যে একটা কমন প্রশ্ন, আমি কেন এত বাজার করি, দুজন মাত্র মানুষ আমরা। আরও একটা প্রশ্ন যেটা থাকে, আমি কেন সব কিছুর দাম মেনশন করি না। তাহলে চলুন আজকে আপনাদেরকে সেটাই বলি। আমি দাম মেনশন করি না তার একটা প্রথম কারণ হলো, আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না, কস্কো একটা হোলসেল মার্কেট, যেটা গোটা আমেরিকা জুড়ে রয়েছে। যেমন আমাদের এখানে রয়েছে, তেমন প্রত্যেকটা শহরে এক একটা করে কিন্তু কস্কো রয়েছে। আর
আর এই গোটা আমেরিকা জুড়ে প্রত্যেকটা কস্টকোতে কিন্তু সেম জিনিস বিক্রি হয় সেম প্রাইসে। ওই স্টেট ওয়াইজ 19-20 দামের হেরফের হতে পারে। এবার আসি মেইন কথায়। গোটা আমেরিকা যেমন ছড়িয়ে ছিটিয়ে কস্টকো রয়েছে, তেমনি গোটা আমেরিকা জুড়ে কিন্তু বিভিন্ন ব্লগাররা আছেন। তারাও ঠিক আমার মতনই আসে কস্টকোতে বাজার করতে, বা আমি তাদের মতন যাই কস্টকোতে বাজার করতে। আরও আমরা সবাই যেহেতু আমেরিকাতেই থাকি, তাই হোলসেল মার্কেট হিসাবে আমাদের সবাইকেই কম বেশি এই কস্টকোতেই আসতে হয়, কারণ আদার্স কোনো অপশনই নেই। আর ঠিক সেই জন্যই আমার আগে যারা ব্লগার আছেন তারা কিন্তু এই সেম কস্টকোতেই আসেন, সেম জিনিসই কেনেন আর সেম দাম দিয়েই কেনেন। আর খুব স্বাভাবিকভাবেই তারা দামটাও মেনশন করেন। আর সেখানে এসে যখন আমি বা আমার মতন অন্য কোনো ব্লগাররা ঠিক সেম জিনিসের দাম মেনশন করে থাকেন, তখন সবাইকে ওই একটা কথাই শুনতে হয়, কপি করছে কপি করছে। তো সেই জন্যই আমি প্রথম দিকে আমার এই বাজার করার ব্লগগুলোর দাম মেনশন করতাম, তবে এখন আর সেগুলো করি না। তো যাই হোক, আপনারা যদি এর পরেও আমার কাছ থেকে দাম শুনতে চান, অবশ্যই আমি মেনশন করব, আপনারা আমাকে জানাবেন। তো যাই হোক, এটাই ছিল আমার প্রথম কারণ আমার দাম মেনশন না করার। আরও একটা প্রশ্ন দেখেছি আপনারা আমাকে খুব করেন, আমরা দুজন মানুষ কেন এত এত করে বাজার করি, বাজার করা শুরু করলে আর কেন থামতে চাই না। আপনাদের হয়তো একটা ভ্লগে আমরা বলেছিলাম, তো যাই হোক আরও একবার বলি। আমেরিকা তো খুব ব্যস্ততম একটা দেশ, আর এদেশে না সময়ের খুব মূল্য। এদেশের কেউই ওই রোজ রোজ বাজার তো করেই না, বরং বেশিরভাগ মানুষই ওই মাসের বাজার করেই নিয়ে যায়। আর তাছাড়াও আমার হাজব্যান্ড রোজ রোজ বাজারে আসা একেবারেই পছন্দ করে না, কারণ সে বেশিরভাগ সময় ব্যস্ত থাকে। তাই আমাদের পক্ষে না সেরকম সময় বের করা সম্ভব হয় না। সেই জন্যই আমরা পারলে 2-3 মাসের বাজার একসঙ্গে করে নিয়ে যাই। আরও যেহেতু আমরা মাসের বাজার একসঙ্গে করি, সেই জন্যই আপনাদের মনে হয় আমরা বেশি বেশি করে বাজার করি। তো যাই হোক, আশা করি আপনাদের দুটো প্রশ্নই বোঝাতে পেরেছি। আর আজ আপনাদের সঙ্গে গল্প করতে করতে একটু একটু করে অনেকটাই বাজার করে ফেলেছি। তবে আজকের বাজারটা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। আর যেটার কারণ তো আপনাদের বলাই হয়নি। অনেক দিন আগের একটা ভ্লগে আপনাদের হয়তো বলেছিলাম, আমার নিজের পিসির মেয়েও আমেরিকাতেই থাকে, আর ও থাকে মেরিল্যান্ডে। আমাদের এখান থেকে ওই 45 থেকে 1 ঘন্টার মতন দূরত্ব। তবে এই কয়েকদিন দিদির ব্যস্ততার কারণে, আর আমরা নতুন শহরে এসেছি, ওর অপারেশন হলো, সব কিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আর দিদি আসতে পারেনি। তো 2 দিন পরে দিদি, জামাইবাবু, দিদির মেয়ে, শাশুড়ি সবাই মিলে আসবে আমাদের এখানে। আর সেই জন্যেই এবারের বাজারটা আমাদের একটু বেশি বেশি করা হয়েছে। যদিও আমাদের সব বাজার করা এখনও শেষ হয়নি, কারণ দেশীয় মাছ তো আর কস্টকোতে পাওয়া যায় না, সেই জন্য আমাদের বাংলাদেশি দোকান বা ইন্ডিয়ান দোকানে যেতে হবে। আর তাছাড়াও কস্টকোতে না মাটনটা খুব একটা ভালো পাওয়া যায় না, সেই জন্য আমরা আবার পরদিন বের হব। তো যাই হোক, চলুন, আজকের মতন আমাদের কস্টকোর বাজার শেষ হয়ে গেছে, এবার সোজা ঘরের দিকে যাই। ঘরে আসার পর আবার সব কিছু নিচে থেকে ওপরে নিয়ে এসেছি। নিয়ে আসার পর সব কিছু এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। সেই দুপুরবেলা বেরিয়েছি, আর বাইরে এখন সন্ধে নেমে গেছে, তাই ভাবলাম এখন আর এগুলো ধরবো না। আর ও বলছিল এখন একটু চা খাই, তারপরে এক এক করে সব কিছু গোছাবো। তো চলুন, একদিকে আমি ঘরে এসে হাত মুখ ধুয়ে চাও বসিয়ে দিয়েছি, আর এখন দুজনে মিলে একটু রিল্যাক্স করে চাটা খেয়ে তারপরে বাকি জিনিসগুলো গোছাবো। আর বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, সেই জন্যই ভাবলাম একটু দুধ চা খাই। একটু বেশি করে লিকার দুধের সঙ্গে ফুটিয়ে একেবারে দেশের মতন করে চা বানিয়েছি। তো চলুন, এদিকে আমাদের চাও রেডি হয়ে গেছে। আর এটাই হলো কাজ করার আগে আমাদের এনার্জি বুস্টার। সারা দিন ধরে বাজার করার পর এখন আবার যদি এই জিনিসগুলো গোছাতে হয়, এই কথা মনে পড়লেই গায়ে জ্বর চলে আসে। সেই জন্যই চলুন আগে চাটা খেয়ে নিই, তারপরে বাকিটা দেখা যাবে। আর এদিকে ও আবার ওর পছন্দের বিস্কিট নিয়ে এসেছে। ও তো চা খুব একটা খায় না, ওই একবারই সকালে কফি খায়, তবে এরপর যদি কখনো চা খায় তখন এই বিস্কিট ছাড়া খেতে পারে না। তো চলুন, এদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন সব কিছু এক এক করে ফ্রিজে ঢোকানোর পালা। দিদি আসবে বলে চেয়েছিলাম পুরো ফ্রিজটা ফাঁকা করতে, তবে পুরোটা করতে পারিনি, কিছু জিনিস আমার এখানে রয়ে গেছে, তাই সেগুলো দিয়ে আর এগুলো দিয়ে এখন এখানে এক এক করে অর্গানাইজ করার চেষ্টা করছি।
এই বিদেশে থেকে নিজের কারোর সঙ্গে দেখা হওয়া এটা স্বপ্নের থেকে কোনো অংশে কম না। আমার ক্ষেত্রেও ঠিক সেরকমই হয়েছে। আর ওই দিদির সঙ্গে আমার দেখা হয়েছিল শেষবার আমার বিয়েতে। তারপরে যখন দিদি ইন্ডিয়াতে গেল তখন আমার যাওয়া হয়নি, আর আমি যখন গেলাম তখন দিদির যাওয়া হয়নি। আর তাছাড়াও এর আগে তো আমরা যেহেতু সিয়াটেলে থাকতাম, এখান থেকে তো সিয়াটেলের দূরত্ব অনেকটা, তবে এখানে আসার পর দিদি আর আমার মধ্যে দূরত্ব ওই ৪৫ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে। আর ওইদিকে দেখেছেন আমি তো টেনশানে পড়ে গেছি, ওপরের ডিপ ফ্রিজ প্রায় ভরে গেছে। কাল তো আমরা যাব আরও বাজার করতে, সেগুলো না জানি কোথায় রাখবো। তো যাই হোক, এদিক ওদিক করে ম্যানেজ করতে হবে। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো এখন এক এক করে গুছিয়ে রাখবো নিচের দিকে। তো চলুন, সব কিছু গোছাতে গোছাতে প্রায় অনেকটাই রাত হয়েছে। আর এখন ওই রাতের খাবার খেয়ে শুয়ে পড়ার পালা। আর সেই সঙ্গে আজকের আমার ভ্লগটি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে একটা লাইক করে দেবেন। তো চলুন, আজকের মতন টাটা।